ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরো অবনতি। পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন। বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতার চেষ্টা করছেন শেখ হাসিনা। অভিযোগ বিএনপির, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি। লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত। রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর। রাকিব হত্যা মামলায় গ্রেফতার হাজি সেলিম, মানিক ও সৈকত। আওয়ামী সরকারের চাপিয়ে দেওয়ার নীতির কারণেই স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিও, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ। এবং চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা দেশে ৩১,০০০ পূজা মণ্ডপ ঘিরে ৩ স্তরের নিরাপত্তা, নাশকতা রোধে নানা পদক্ষেপ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন TMT বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। বানের পানিতে ডুবছে ময়মনসিংহ। পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ রান্না বান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি। বেশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা ৪ দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন ১.৫ লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া খাদ্য করতেই না, রুগী গরো এই যে পানি লাগে আনি করতেই না। 2 দিন ধরে আমরা বাড়ি করে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না। সবকিছু তলে এসে গরু বাছুরলে এখন রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর, কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশকে স্থিতিশীল করতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার অভিযোগ, শেখ হাসিনা ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছেন। দেশে স্থিতিশীলতা নিশ্চিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তিনি। একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। নির্বাচিত সরকারের হাতেই জনগণ রাষ্ট্র সংস্কার চায় উল্লেখ করে ফারুক বলেন, মানুষের আস্থা ফেরাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের
কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে বলে অভিযোগ করেন তিনি। এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন যে স্বৈরাচার তাদের পুনর্বাসনের যখন বার্তা তারা দেয়। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন রিজভী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন। এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে মানববন্ধন করে তারা। অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন উর্মি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। জুলাই অগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন আর আহত হয়েছে ২২,৯০৭ জন, এমনটাই জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, নিহত ও আহতদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির তথ্য মতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫০০ জনের তালিকা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়েও তথ্য চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে ৭৩০ জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় ১৫০০-র উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আহতের মধ্যে হলে প্রায় ২৩,০০০-এর মতো। আগামী ২ সপ্তাহের মধ্যে একটা গ্রুপ ডাক্তার আসতে পারে, বিশেষ করে যারা পা হাত ইঞ্জুরিগুলি বেশি হয়েছে, পিঠের ইঞ্জুরি হয়েছে, এগুলোর ক্ষেত্রে তারা অর্থোপেডিকের এরা আসলে আমরা সেখানে আরেকটা সুযোগ আমরা হয়তো করতে পারব। রাজধানীর পল্টন থানার এক হত্যা মামলায় সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেল 4:30টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। এ সময় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। দুপক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ৭০৪ জনের বিরুদ্ধে 14 সেপ্টেম্বর এ মামলা হয়। একজন হলো আমিনুল ইসলাম খান, তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আরও ছিল নজিবুর রহমান। এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআর এর চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে, তাদের পক্ষের আইনজীবী ছিল, উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। রোববার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে বিচারক মাহবুব রহমানের আদালত তাদের এ মামলায় গ্রেফতার আদেশ দেন। এ মামলায় অন্য 2 আসামি হলেন ঢাকা উত্তরের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। লালবাগ এলাকার আপনারা জানেন ত্রাস সাবেক অবৈধ এমপি হাজি সেলিম,
এবং আরেকজন কমিশনার ওই লালবাগের হাসিবুর রহমান মানিক এবং আরেকজন তানভীর আলম সৈকত, এই তিনজনকে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখন প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। আলোচিত এই মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেয়া নীতির কারণেই বিগত সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিও। অর্থ ছাড়েও দেয়া হয়েছে নানা প্রতিবন্ধকতা, এমনটাই জানিয়েছেন দেশের অর্থনৈতিক চিত্র নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শ্বেতপত্র প্রকাশ কমিটির সভায় শ্বেতপত্র কমিটির 3য় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ের 78টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পাননি উন্নয়ন সংস্থাগুলো। এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকেও করা হয়েছে অসহযোগিতা। পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের পর জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি, এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। আসন্ন দুর্গাপূজা ঘিরে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী সহ দেশের 31,500 পূজা মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান আইজিপি মাইনুল ইসলাম। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় মন্দির ঢাকেশ্বরীর পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। খোলা হয়েছে বিভিন্ন বাহিনীর কন্ট্রোল রুম। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পূজা ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না পুলিশ। জঙ্গি তৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। আমরা সকল সময়ে ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। তিনি জানান, ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সদস্যদের মনোবল বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসারি বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল কাজ করছে বলেও জানান আইজিপি। কোন একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য রাজনৈতিক।
তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিতে বিবিএস এর জন্য স্থায়ী নীতিমালা করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সভায় প্রায় 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা বসে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস। এদিন 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এ সময় সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2, হাটিকামরুল থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প সহ অনুমোদন দেওয়া হয় কক্সবাজারের মাতারবাড়িতে পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প। প্রকল্প ব্যয়ে সরকারি তহবিল থেকে 7,746 কোটি 66 লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে 16,012 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে 653 কোটি 95 লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সভা শেষে এসব প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, এসব তথ্যের স্বচ্ছতায় পরিসংখ্যান বিভাগে করা হবে নতুন নীতিমালা। আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাশ হতে হবে। বিবিএস এর সক্ষমতা তো একদম খুব ভালো নয়। সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে। সোমবার একনেক বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়া আরও 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা এবং দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয়। অতীতে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা চট্টগ্রাম মেরিন একাডেমি, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সোমবার সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। শাখাওয়াত আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা IMO নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তুষ্টির কথা তুলে ধরেন। নৌ উপদেষ্টা শিগগিরই তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। দুনিয়াতে সব জায়গায় সমস্যা থাকে, আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ, ওনাদেরকে নিয়ে বসবো, বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে। কারণ এখানে দিস আর অল টেকনিক্যাল পিপল, এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলি না, সর্বত্রই আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না, যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে। তিক্ততা ভুলে সম্পর্ক এগিয়ে নিতে একমত ভারত মালদ্বীপ।
ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ অংশীদার বর্ণনা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিনের টানাপোড়েনের ইতি টেনে 4 দিনের ভারত সফরে দিল্লি পৌঁছে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। স্থানীয় সময় রোববার সপরিবারে দিল্লিতে পা রাখেন তিনি। সোমবার সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মুইজ্জু। এরপর রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে। দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই বার্তা তাদের। ভারত মালদ্বীপের বন্ধুত্ব বহু পুরনো ও ঐতিহাসিক। ভারত সবসময়ই মালদ্বীপের পাশে ছিল। মালদ্বীপের যে কোনো বিপদে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে ভারত। সেটা অত্যাবশ্যকীয় পণ্য হোক, কোভিডের সময় ভ্যাকসিন হোক, কিংবা বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রেও আমরা আদর্শ প্রতিবেশীর ভূমিকা পালন করেছি। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মালদ্বীপের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ। স্থিরতা और समृद्धि के लिए हम मिलकर काम करेंगे। পর্যটন হলো দ্বীপরাষ্ট্রের রাজস্বের সবচেয়ে বড় উৎস। গেল বছর ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেন, ফলে আমাদের পর্যটন শিল্পে বড় আঘাত আসে। এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আশা করছি। ভারত সরকার ইতোমধ্যেই মালদ্বীপে যথেষ্ট পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনে সহায়তা করেছে এবং রাস্তার অবকাঠামো তৈরিতেও সাহায্য করছে। মালদ্বীপ ভারতের নিরাপত্তাকে দুর্বল করার জন্য কাজ করবে না এবং আমরা নয়াদিল্লিকে মূল্যবান অংশীদার এবং বন্ধু হিসেবে দেখি। ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে মুইজ্জু এবং তার স্ত্রী সাজিদা মোহাম্মদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাদের এই সফর। 10 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। 4 দিনের এই সফরকালে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও আগ্রার তাজমহল দর্শন সহ দেশটির শীর্ষ মহলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে মুইজ্জুর। দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরে প্রথম ভারতে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতিগণ। দীর্ঘদিন ধরে এই নিয়মই চলে আসছে, কিন্তু সেই প্রথার ছেদ ঘটান মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে তুর্কি ও পরে চীন সফরে যান তিনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সফরে আসেন মুইজ্জু। ক্ষমতায় আসার পর ভারতীয় সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মুইজ্জু। সেই নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমশ ভাটা পড়তে থাকে। তার নির্দেশের পর সেই দেশ থেকে বাধ্য হয়ে সেনা সরিয়ে নেয় ভারত। এরপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। প্রভাব পড়ে মালদ্বীপের পর্যটন শিল্পেও। এদিকে ক্রমশ অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে মালদ্বীপ। ক্ষমতায় আসার পর পরিস্থিতি খুব একটা পরিবর্তন করতে পারেনি মোহাম্মদ মুইজ্জু। এই আবহে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসে ভারত বিরোধী পথে হাঁটা মুইজ্জুর এ সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, ডিশ টিভি। খেলার খবর। ফুটবল ফেডারেশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আলোচিত নির্বাচনের তফসিল এটি। 26 অক্টোবর হতে যাওয়া নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে। 133 জন ভোটার বেছে নেবে আগামী 4 বছরের জন্য ফুটবলের ভবিষ্যৎ অভিভাবক হতে যাওয়া 21 জনের কমিটি। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। বাফুফে নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি ফিরল দেশের ফুটবলে। 26 অক্টোবর নির্বাচনের দিন আগেই চূড়ান্ত। এবার গুরুত্বপূর্ণ দিনগুলোর কার্যক্রম ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর। 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই আনুষ্ঠানিকতার। এরপর 14 ও 15 তারিখ মনোনয়নপত্র দাখিলের পর 16 তারিখ হবে মনোনয়ন যাচাই বাছাই। 19 অক্টোবর সারাদিন ও 20 অক্টোবর দুপুর পর্যন্ত করা যাবে মনোনয়ন প্রত্যাহার। সেদিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। মনোনয়নপত্রের দামেও আনা হয়নি কোনো পরিবর্তন।
আগের মতোই সভাপতি পদের জন্য 1 লাখ, সিনিয়র সহসভাপতি পদের জন্য 75,000, সহসভাপতি পদের জন্য 50,000 ও সদস্য পদের জন্য 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচনী বিধি মেনে এই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। বয়স হতে হবে কমপক্ষে 25, ম্যাক্সিমাম 72। বাংলাদেশে নিবাসী হতে হবে। কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে হবে না, এবং ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। 133 জন ভোটার বেছে নিবে 21 জনের কমিটি, যেখানে 1 জন সভাপতি, 1 জন সিনিয়র সহসভাপতি, 4 জন সহসভাপতি ও সদস্য, বাকি 15 জন। বাফুফে নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। মিছিল, শোভাযাত্রা, মাইকিং, পোস্টারিং করা যাবে না, তবে লিফলেট বিতরণ করা যাবে। 26 অক্টোবর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বহুল আলোচিত বাফুফে নির্বাচন। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন। বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতার চেষ্টা করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি সাময়িক বরখাস্ত, রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর, রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার হাজি সালিম মানিক ও সৈকত। আওয়ামী সরকারের চাপিয়ে দেওয়া নীতির কারণেই স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিও, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ। এবং চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, সারা দেশে 31,000 পূজা মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা, নাশকতা রোধে নানা পদক্ষেপ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।